This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় আরো একবার স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা, নেতার আলিপুরের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতার অন্তত 6 জায়গায় আয়কর অভিযান। বেহালার বিবেকানন্দ পল্লীতে স্বরূপ ঘনিষ্ঠ ব্যবসায়ী রানা সরকারের বাড়িতেও তল্লাশি। রানা সরকার সম্পর্কে কি জানা যাচ্ছে, এখনো পর্যন্ত স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালিয়ে বা কি তথ্য সামনে এসছে, এ বিষয়ে সমস্ত ডিটেল আপডেট জানাবেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সিজার, কি খবর? দেখো, কলকাতা শহরে একযোগে প্রায় 7 জায়গায় আয়কর তল্লাশি এই মুহূর্তে চলছে। তার মধ্যে নিউ আলিপুরের শাহপুর কলোনিতে স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চলছে। তার পাশাপাশি জুই বিশ্বাসের যে দলীয় কার্যালয় রয়েছে শাহপুর কলোনিতে, সেখানে তল্লাশি চলছে। এবং বেহালায় অন্তত 3টে জায়গায় তল্লাশি চলছে। দুজন ব্যবসায়ীর বাড়িতে, যারা একদিকে হচ্ছেন ফিল্ম জগতের সঙ্গে যুক্ত একজন প্রডিউসার এবং তিনি রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে যুক্ত। আরেক ব্যবসায়ী যিনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত এবং তার সঙ্গে সঙ্গে তিনি উত্তর এবং দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চলে কেবল অপারেটর হিসেবে কাজ করেন। কেবল অপারেটরের বিস্তীর্ণ ব্যবসা রয়েছে এবং সেই সঙ্গে লকডাউনের এক নামী নির্মাণ সংস্থার মালিকের বাড়িতেও তল্লাশি চলছে। এবং এই গোটা তল্লাশি অভিযানটা যে 7 জায়গায় চলছে সেগুলো সবটাই পরস্পর সংযুক্ত, এমনটাই আয়কর দপ্তর সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ স্বরূপ বিশ্বাস এবং এই ব্যবসায়ীদের মধ্যে আর্থিক লেনদেন এবং এই সংক্রান্ত বিষয়গুলো উঠে এসছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির যে অভিযোগ তাদের কাছে জমা পড়েছে, তার ভিত্তিতে এই অভিযান। এবং সেই ভিত্তিতে ইতিমধ্যেই স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে আয়কর দপ্তরের আধিকারিকদের একটি অংশ, যারা তল্লাশি চালাচ্ছেন তাদের একটি অংশ বেরিয়ে গেছেন, বাকিরা এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন। বেশ, নজর থাকবে সিজার, ধন্যবাদ। এই বাড়িতেই মূলত স্বরূপ বিশ্বাস এবং জুই বিশ্বাস থাকেন এবং সকাল থেকেই আয়করের জানা, অর্থাৎ একাধিক বিষয় এখানে যেহেতু যে হিসাব যে এবার আসুন একটু ভোটের খবরে নজর দেওয়া যাক। 3 কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর নাম জানালেন অধীর চৌধুরী। এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা কিন্তু বাকি রয়েছে। জঙ্গিপুর, বীরভূম, পুরুলিয়ায় সম্ভাব্য প্রার্থীর নাম জানালেন অধীর। জঙ্গিপুরে মোর্তাজা হোসেন, পুরুলিয়ায় নেপাল মাহাতো লড়তে পারেন, বীরভূমে দাঁড় করানো হতে পারে মিল্টন রশিদকে। কৌশিক ঘোষ এই বিষয়ে আছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে, আমাদের আরো ডিটেল জানাবেন আমাদের প্রতিনিধি কৌশিক। অধীর চৌধুরী যে নামগুলো বললেন, কনফার্ম কি? যেটা জানা যাচ্ছে, মোর্তাজা হোসেন এক প্রকার কিন্তু কনফার্ম, কারণ অধীর চৌধুরীকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়। কারণ মোর্তাজা হোসেনকে তার কর্মী সমর্থকরা কালকে গলায় মালা পরে বরণ করে সেই যে জঙ্গিপুর লোকসভার প্রার্থী করা হয়েছে এবং তিনি সেই সময় জানিয়েছিলেন, তাকে কংগ্রেস নেতৃত্ব ফোন করে জানিয়েছেন তিনি লোকসভার প্রার্থী। সেই বিষয়ে অধীর চৌধুরীর কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন হ্যাঁ, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী হচ্ছে, এরকমটা ফোনে জানানো হয়েছে। এবং তিনি আরো বলেন তার নাম সহ নেপাল মাহাতোর নাম সহ আরো অন্যান্যদের নাম রয়েছে, যেমন মিল্টন রশিদের বীরভূম থেকে নাম রয়েছে। এরপর কিন্তু আমরা মিল্টন রশিদের সাথে কথা বলি। মিল্টন রশিদ যেটা বলেন, তাকেও ফোনে কিন্তু জানিয়েছে কংগ্রেসের উচ্চ নেতৃত্ব যে তাকে বীরভূম লোকসভা থেকে প্রার্থী করা হতে পারে কংগ্রেসে। এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও অধীর চৌধুরী যেটা বলেন যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও যারা প্রার্থী হবেন তাদেরকে ফোন মারফত, টেলিফোন মারফত জানিয়ে দেওয়া হয়েছে বা বিভিন্ন মারফত জানিয়ে দেওয়া হয়েছে। তারা দেওয়াল পর্যন্ত লিখতে শুরু করেছেন। তিনি যে দাবিটা করেছেন তার নাম সহ নেপাল মাহাতো বা মিল্টন রশিদ বা জঙ্গিপুরের মোর্তাজা হোসেন, তাদের সকলেরই নাম রয়েছে। তিনি এমনটা কিন্তু ইঙ্গিতও দিয়েছেন প্রকান্তরে। এবং তিনি বলেছেন সর্বত্রই কিন্তু নাম লেখা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বা অন্যান্য প্রচারের কাজ শুরু হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা হয়নি। তবে তিনি যেটা দাবি করেছেন যাদের দেওয়াল লেখন রয়েছে তারাই প্রার্থী। এবং সেটা মানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল কৌশিক, এগুলো অফিসিয়ালি নামগুলো অ্যানাউন্স হয়নি, কিন্তু সম্ভাব্য তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা প্রচারে কোনো রকম আর বসে থাকা ব্যাপারটা না দেখে তারা প্রচার শুরু করে দিয়েছেন, দেওয়াল লিখনও শুরু করে দিয়েছেন। এখন যে প্রার্থী তালিকা অফিসিয়ালি ঘোষণা হবে সেখানে যদি নাম চেঞ্জ হয় তাহলে কি আবার দেওয়াল মুছতে হবে? দেখুন, সেটা আমরা জানি না, সেটা কংগ্রেস বলবে। কংগ্রেস এই বিষয়ে এখনো অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয়নি। তবে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন। নির্বাচনে বিধি ভাঙার অভিযোগ বিরোধী দলনেতা। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কি জানি আর্জি তার, একটু আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চন্দ্রশেখর, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল কুলটি ডিসেম্বরে মাজারে একটি অনুষ্ঠান ছিল, যেখানে পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি গিয়েছিলেন এবং সঙ্গে আসানসোলের বেশ কিছু মাইনরিটি সেলের নেতারা ছিলেন। যেখানে দেখা যাচ্ছে যে তিনি হাতে বেশ মোটা ধরনের বান্ডিল, নোটের বান্ডিল
রেখেছেন এবং তিনি পরিষ্কারভাবে তিনি সে টাকা বিলি করছেন, সঙ্গে ব্যান্ড পার্টি বাজছে, মাজারের ভেতর দিয়ে তিনি বেরিয়ে আসছেন। এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সবথেকে আশ্চর্যের বিষয় এটি ফেসবুক লাইভ চলছিল, তৃণমূলের পক্ষ থেকে এটা লাইভ করা হয়েছিল। পরে যখন বুঝতে পারা যায় যে এটা একটা বিতর্কিত বিষয়, তখন নিজেরাই সেই পোস্টটি ডিলিট করে। কিন্তু ততক্ষণে এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং ইতিমধ্যেই জেলা যে বিজেপি আছে তাদের পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানানো হচ্ছে। শুভেন্দু অধিকারী নিজে টুইট করেছেন, ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এইটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা বিজেপি বড় জায়গায় যাচ্ছে, আন্দোলনের জায়গায় যাচ্ছে, কমিশনকে অভিযোগ জানাবে। কারণ নরেন্দ্রনাথ চক্রবর্তী এমনিতে বিতর্কিত বাই ইলেকশন যখন হয়েছিল লোকসভা উপনির্বাচন, তখন তিনি থ্রেট করেছিলেন, সেটাও কিন্তু কমিশন নজর এসেছিল এবং তাকে প্রায় বুঝতে পারছি চন্দ্রশেখর, নজর রাখো, ধন্যবাদ। কেন্দ্রের 100 দিনের কাজের টাকায় কাটমানি আদায়ের অভিযোগ আগেই উঠেছে তৃণমূলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। এবার রাজ্যের দেওয়া 100 দিনের কাজের টাকাতেও কাটমানি চাওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। ডুয়ার্সের গয়ের কাটা স্কুল পাড়ার ঘটনা এটি। অভিযোগ, ব্যাংকে টাকা ঢুকতেই কাটমানি চাওয়া হয়। অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ তুলছে তৃণমূল নেত্রী মনলতা রায়। তৃণমূলের দাবি, ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতে অপপ্রচার হচ্ছে। এক্স পঞ্চায়েতের শাশুড়ি জটিলা রায় আমাদের দুজনকে পট আটক করে বলে, দিয়া তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তুমি টাকাটা তুলে দিয়ে যাবা। তো আমার বউ বলল, কিসের টাকা, কেন দিব? তো আমরা বলছি যে আমাদের টাকা তোমরা ইসে করছো, টাকা দিতে হবে। কিসের জন্য, কিসের টাকা সেটা আমরা জিজ্ঞেস করি। আমার বউ বললো, কিসের জন্য দিব, কিসের টাকা দিব, কিসের জন্য দিব? আমি কাজ করছি, কাজ করে টাকা নিচ্ছি, মানে অ্যান্সার দেয়নি। মানে কোন কাজের জন্য টাকা? 100 দিনের কাজের টাকা। উনি এসে আমার মাকে হুমকি দিচ্ছে। কেন? অঞ্জনার মা, অঞ্জনার হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকছে, টাকাটার জন্য তুলে দিয়ে আসে বাড়িতে গিয়ে। আর মা বলছে, ও তো আমার তো মোবাইলে করা আছে, আধার লিঙ্ক করা আছে যে মেসেজ ঢুকবে টাকা ঢুকলে, সেটা তো ঢুকে নাই। আমি বললাম যে আমার মাকে যে টাকা তো ঢুকে নাই। বলে কি কোনো সময় সার্ভার ডাউন থাকলে ওটা টাকাটা ঢুকে না, তুমি গিয়ে চেক করে আসবা, টাকা ঢুকছে দিয়ে আসবা সাথে গিয়ে। কেন চাইছে সেটা জানি না। আমাদের যেহেতু 100 দিনের প্রাপ্য টাকা, আর উনি বলে কি না, টাকা না দিলে আপনাদের বিপদ হবে। যেই মহিলা এই আমার বিরুদ্ধে আন্দোলন করছে, এই কথাগুলো বলছে যে আমি টাকা চাইতে গেছি, সেই মহিলার সঙ্গে তো আমি কথাই বলি না, কোনোদিন আমার সঙ্গে কথা হয় না, কোনোদিন ওদের বাড়িতে যাই না। এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন একেবারে। কারণ এখন তো আমি আর পঞ্চায়েত না, আমি বিগত 5 বছরে ছিলাম পঞ্চায়েত, কিন্তু এখন তো আর আমি আর পঞ্চায়েতই করি না। যদি তৃণমূলের কোনো প্রাক্তন পঞ্চায়েত যুক্ত থাকে, অবশ্যই এটা দলীয়ভাবে একটা ইনকোয়ারি করা হবে, জেলা পর্যায়ে ইনকোয়ারি হবে। সেই ক্ষেত্রে যদি উনি এর মধ্যে যুক্ত থাকে, অবশ্যই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তৃণমূল গয়ের কাটার নেতৃত্ব যেটা 100 দিনের কাজের টাকা নিয়ে যেটা করেছে, সেটাই তাদের চরিত্র। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দীর্ঘদিন ধরে যে বিষয়টা নিয়ে বলে এসেছিলাম যে 100 দিনের টাকা তৃণমূলের নেতা থেকে উপর মহল সবাই টাকাটা মেরে খাচ্ছে, সেটাই আজকে প্রমাণ হলো। কেন্দ্র সরকার থেকে আসা যত টাকা, যত প্রকল্পের টাকা, সমস্ত কিছুতে তারা ভাগা খায় এবং ভাগাকে সাধারণ মানুষের থেকে পরিষেবা থেকে দূরে থাকে।